রেডিও মিলনের আজকের নিবেদন সায়ন্তন পালের ঐতিহাসিক কাহিনী গুপ্তে আফগান। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে সায়ন্তন পালের ঐতিহাসিক কাহিনী গুপ্তে আফগান পর্ব 1। 22শে জুলাই 1838। ব্রিটিশ ভারতের বর্তমান গভর্নর লর্ড অকল্যান্ডের কলকাতাতে যে 6টি বাংলো বাড়ি রয়েছে তার মধ্যে একটিতে বসেছে বিশেষ মন্ত্রণা সভা। সভাপতি পদে বিরাজ করছেন স্বয়ং অকল্যান্ড। ঘরের বাঁ দিকে উচ্চপদস্থ অফিসারদের মধ্যে রয়েছেন উইলোবি কটন, উইলিয়াম হে ম্যাকগাটন এবং রয়েছেন কলকাতা সদর সচিব ব্রাইস সি সেকেন্ড। এছাড়াও ঘরের মধ্যে রয়েছে আরও 1-2জন ভারতীয় অফিসার। এদেরই মধ্যস্থলে বেশ শান্ত মূর্তিতে দাঁড়িয়ে রয়েছে এক অসামান্য গৌরবর্ণ যুবক। প্রথম দর্শনেই বোঝা যায় সে অল্প বয়সেই জীবনের কঠিন জটিলতা, অপরিসীম আবেগ, বাধা বিপত্তি সমস্ত কিছু পার করে এসেছে। তার পরনে রয়েছে একটা ঢিলে ঢোলা বাদামি আলখাল্লা, মাথায় পাগড়ি, চোখে কালো সুরমা। মুখের প্রশান্ত হাসিটা বয়স বা চেহারার সাথে বড্ড বেমানান। বহু বছরের সাধনা তপবলের ফলে ঋষিরা যে অপার শান্তি, আশ্চর্য সংযম, নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে নিয়ে আসেন, বিস্ময়করভাবে এই যুবকটির হাসিতেও তারই ছাপ। সর্বপ্রথম ঘরের নিস্তব্ধতা ভাঙলেন অকল্যান্ড স্বয়ং। Your name, boy? Zakib, sir. But it's not my real name. And I can't tell you my real name because of privacy. আচ্ছা জাকিব, তুমি বাংলা বলতে পারো? আদ্যান্ত স্যার, আমি বিশ্বের 82টা ভাষা জানি, বাংলাও ভালো শেখা আছে। ওকে, তাহলে পরবর্তী কথা আমরা বাংলাতেই বলবো, কারণ এখানে উপস্থিত কিছু মানুষ বাংলা বুঝতে পারে না। আর আশা করছি তুমি যে খবর এনেছো তা খুব গোপন এবং গুরুতর। আমি চাই না এখানে উপস্থিত সবাই এখনই তা জানুক। খবর বুঝে আমি নিজেই প্রয়োজন মতো ওদের সব বলবো। ঠিক আছে স্যার। নিজের পরিচয় বাংলাতেই ভালো করে বলো। স্যার, আমি দেশে দেশে ঘুরে গুপ্তচরের কাজ করি। এদেশের খবর ওই দেশে পৌঁছানোটাই আমার পেশা। তবে খবরের বদলে আমি বড় পরিমাণ পারিশ্রমিকও নিই। তাহলে তোমাকে বিশ্বাস করব কি করে? হয়তো অন্য দেশের খবর আমাদের দিয়ে, আবার আমাদের খবর সেই দেশে দিয়ে তুমি বিশ্বাসঘাতকতা করবে। নো স্যার, আমি এই চোরের পেশায় আছি আজ 7 বছর। তোমার কথায় বিশ্বাস করা যায় কি? কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, কাউকে কখনো ভুল খবরও দিইনি। তাছাড়া আপনার কাছে আমি খবর নিয়ে এসেছি কারণ আমি জানি এই খবরের বিনিময়ে আপনার দেশ বড়সড় অর্থ আমায় উপহার দেবে। আসলে যে দেশের খবর আমি নিয়ে এসেছি তার মতো গরিব দেশ আপনাদের মতো অর্থ উপহার আমায় দিতে পারবে না, সুতরাং আপনার চিন্তা নেই। ফাইন, বলো কি খবর? বলছি, কিন্তু অর্থের পরিমাণটা? বয়, পেয়ে যাবে সব। সময় নষ্ট না করে আসল খবর বলো। খবরটা কি তা শুনে তোমাকে পুরস্কার দেওয়া হবে। স্যার, আমি গত মাসে ডাচ বন্দর থেকে আফগানিস্তান গিয়েছিলাম। কেন গিয়েছিলাম তা বলতে পারবো না। সেখানকার বর্তমান আমিন মানে রাজা দোস্ত মোহাম্মদের সাথে আমার কিঞ্চিত পরিচিতিও রয়েছে। দিন 10 আগে দোস্ত মোহাম্মদের কাছে রুশের 2জন দূত এসেছিলেন। দাঁড়ান, আপনাকে আগের ঘটনাগুলো খুলে বলি। হয়তো আপনারা সবটাই জানেন, তাও সবটা খুলে বলাই উত্তম। প্রায় 5 মাস আগে শিখরা পেশোয়ার আক্রমণ করেছিল। দোস্ত মোহাম্মদ 6000 বাহিনী নিয়ে শিখদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন, কিন্তু মাসখানেকের মধ্যেই তিনি পরাজিত হন। ফলে পেশোয়ার এখন শিখদের দখলে। আর বাণিজ্যিক দিক থেকে পেশোয়ার যে আফগানদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা তো আপনি জানেনই। আফগানরা মনে করে কাবুলের পর ওটাই তাদের দ্বিতীয় রাজধানী। তাই দোস্ত মোহাম্মদ এখন মনে প্রাণে চায় শিখদের সরিয়ে পেশোয়ার আবার নিজের দখলে আনতে।
কিন্তু হিন্দু শিখদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে নামার সামর্থ্য আর তার নেই। এমন সময় দিন দশেক আগে রুশের দুজন দূত মোহাম্মদের কাছে বার্তা নিয়ে এসেছিল যে রুশ পুনরায় পেশোয়ার দখলে তাকে সাহায্য করবে, ওনাকে বাহিনী দেবে, অর্থও দেবে। তার বদলে রুশ দাবি করেছে আফগানিস্তানের কিছুটা জায়গা ও দুটো দুর্গ। সেই অঞ্চল কিন্তু শাসন করবেন দোস্ত মোহাম্মদ নিজেই, কিন্তু অঞ্চলগুলো রুশ সাম্রাজ্যের অধীনে থাকবে। রুশের এই প্রস্তাবে মোহাম্মদ সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, 5 দিন আগে দোস্ত মোহাম্মদ আর রুশের একজন সেনা সচিব গোপন বৈঠকে একটা চুক্তিও স্বাক্ষর করেছেন। আমি জানি যে আপনারাও মনে প্রাণে চান যে আফগানিস্তান ব্রিটিশদের দখলে আসুক, অন্যদিকে রুশও কিন্তু তাই চায়। আমার ধারণা মোহাম্মদকে এই সাহায্যের মাধ্যমে রুশরা আফগানে ঢুকে পড়বে, তারপর ধীরে ধীরে ছলে বলে হাতিয়ে নেবে গোটা দেশটাকে। ওই আফগানের দখল হাতে পেলেই রুশরা হয়ে উঠবে দ্য রিয়েল কিং। আমি একটা খবর দেওয়ার জন্য আপনাদের এখানে এসেছি স্যার। চিন্তা নেই, আমি রুশ দেশের চর নই, ফলে আপনাদের ভুল খবর দেব না আমি। এখন আপনারাই ভেবে দেখুন কি করবেন স্যার। আর হ্যাঁ, আরেকটা খবর, 3 মাস পরেই রুশ আফগানের মিলিত সৈনিক পেশোয়ারের শিখদের উপর আক্রমণ করবে। তখন কিন্তু আপনাদের আফগান দখলের আশা প্রায় সম্পূর্ণ দুরাশায় রূপান্তরিত হবে। হাউ ডেয়ার দে আর! রুশরা ভেতরে ভেতরে এইসব করছে। নো 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 নো, এই মোহাম্মদকে কিছুতেই রুশদের সাহায্য নিতে দেওয়া যাবে না। উই নিড টু ডু সামথিং। আচ্ছা ইয়াং বয়, তোমার এই খবরটা সত্যি তো? বিশ্বের সব থেকে শক্তিশালী শক্তির কাছে মিথ্যে কথা বলবো? আমার ঘাড়ে কটা মাথা আছে? খবরটা সত্যি কিনা যাচাই করুন। আমি ততদিন কলকাতাতেই আছি। ঘটনাটা মিথ্যে হলে না হয় আমার শিরচ্ছেদ করবেন। ওকে, আই ট্রাস্ট ইউ। বেশ, আমরা এই চক্রান্তের প্রতিবাদ করব। আমি কালই দোস্ত মোহাম্মদকে চিঠি পাঠাবো, তাতে বলে দেব রুশ নয়, সে যেন আমাদের সাহায্য নেয়। বদলে আমরা আফগানদের কোনো অংশ চাই না, কিন্তু অ্যাট এনি কস্ট রুশদের আফগানে ঢুকতে দেওয়া চলবে না। মাফ করবেন স্যার, আমার কিন্তু মনে হয় এতে লাভ হবে না। আমি মোহাম্মদকে চিনি, ও কথার খেলাপ করবার মতো মানুষ নয়। তাছাড়া মোহাম্মদ ব্রিটিশদের উপর খুব একটা খুশিও নয়, তাই আমার মনে হয় না আপনাদের প্রস্তাবে সে রাজি হবে। ও রুশদেরই সাহায্য নেবে। তাহলে উপায় কি? সম্মুখ যুদ্ধ? আবার মার্জনা করবেন স্যার। যে অঞ্চল চেঙ্গিস খানের মতো মানুষ জয় করতে পারেনি, সেখানে সম্মুখ আক্রমণ করাটা কি মূর্খতা নয়? রাইট রাইট রাইট। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তোমার এই খবরে আমি খুব খুশি হয়েছি। বলো, কি পুরস্কার চাও? আপাতত 4 মাস কলকাতায় থাকবার জন্য একটা ভালো বাড়ি আর নগদ 400 টাকা। পাবে পাবে। কাল এই সময় তুমি এখানে আসবে, নগদ টাকা পাবে 700, আর একটা ভালো বাড়িও পাবে। তাছাড়া তোমাকে আমাদের দরকার পড়বে। এখন যেতে পারো। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা। তোমার কথা শুনে বুঝতে পারলাম যে তুমি আফগানদের খাস চর। তাহলে আফগানদের বিশ্বাস ভেঙে আমাদের হেল্প করছো কেন? স্যার, বিশ্বাস জিনিসটা অনেকটা খরস্রোতা নদীর মতো। উৎপত্তিস্থলে এক ধারায় থাকে, তারপর মাঝে পাহাড় বা বাধা এলে দুভাগে ভাগ হয়ে যায়। আমার ক্ষেত্রে পথের সেই পাহাড় হলো অর্থ। আফগানে চরবৃত্তি করে যা অর্থ পাই, তাতে 10 বছরেও একটা ভালো বাড়ি করা যাবে না। তাই অর্থের জন্যই এই বিশ্বাসঘাতকতা আমাকে করতে হচ্ছে। এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। সেটা আমার পেশা বিরুদ্ধ। চলি স্যার, কাল আবার আসবো। জাকিব একটা সেলাম ঠুকে ঘর থেকে বেরিয়ে গেল। একজন সামান্য যুবকের মুখে হেন কথা শুনে অকল্যান্ড একটু বিস্মিতই হয়েছেন, কিন্তু জাকিবের কথাগুলো চিন্তা করে উনি মূল ব্যাপারটা ঘরে উপস্থিত সবাইকে বুঝিয়ে বললেন। অকল্যান্ডের কথা শুনে প্রত্যেকের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। বিষয়টা নিয়ে সেদিন আরও ঘণ্টাখানেক আলোচনা হলো। পরদিন বেলা বাড়লে পুনরায় লর্ড অকল্যান্ডের বাড়িতে মন্ত্রণা সভা বসল। তবে কালকের ঘরটিতে নয়, নিচের তলার একটা গোপন ঘরে। এই ঘরটা কালকের তুলনায় অনেক বড়। কোনো জানালা নেই, রয়েছে কেবল ছোট্ট একটা দরজা। ঘরের চারিদিকের দেওয়ালে কোথাও বড় চার্ট টাঙানো, কোথাও নানা দেশের নকশা, কোথাও কাগজে লাল কালি দিয়ে সাংকেতিক চিহ্ন দিয়ে কিসব যেন লেখা।
ঘরটা অকল্যান্ডের গুপ্ত পরিকল্পনা সভা। যথারীতি কালকের মতো সভাপতির উঁচু আসনে বসেছিলেন স্বয়ং অকল্যান্ড। এছাড়া কালকের উপস্থিত সকল ব্যক্তি আজও উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ পরে জাকিব এসে ঢুকল সেই ঘরে। আজও তার পরনে বাদামি আলখাল্লা আর মাথায় পাগড়ি। এসো জাকিব, এসো। আমরা তোমারই অপেক্ষা করছিলাম। তুমি কাল যে খবরটি এনেছিলে তার জন্য পুরস্কার তো পাবেই, আর যদি আমাদের আরেকটি কাজ করে দাও তাহলে আরও অনেক কিছুই পাবে। মাইসোরে তোমায় একটা ছোট্ট মহল দেওয়া হবে। তোমার দাবি অনুযায়ী 400 অর্থ তো দেওয়া হবেই, সাথে আরও 20,000 ভারতীয় অর্থ দেওয়া হবে। সেই অর্থে তুমি বাকি জীবন বসে বাবু হয়ে কাটিয়ে দিতে পারবে। বলুন স্যার, কী কাজ করতে হবে? নো, এখন নয়, আরও 3 জনকে আনা হচ্ছে। তারা আসলে তবেই সবটা বলা হবে। তুমি এখন বাইরে গিয়ে একটু অপেক্ষা করো। বেশ, কিন্তু কাজটা কি সেটা না জানলে সেটা করব কিনা সে মত তো দিতে পারছি না স্যার। মত? তোমার মতদানে কার কি আসে যায়? তুমি এই কাজটা করবে, তোমার মত থাকুক আর না থাকুক। অমত করলে আজই তোমার শেষ দিন। বেশ, আমি বাইরেই অপেক্ষা করছি, আপনাদের লোক আসুক। জাকিব চলে যাচ্ছিল। ব্রাইস সেকেন্ড তাকে বাধা দিলেন, বললেন, দাঁড়াও জাকিব, তোমাকে আমার কিছু প্রশ্ন করার আছে। আফগানিস্তানে বহিরাগতদের ঢোকার কোনো গুপ্ত ও সহজ পথ তোমার জানা আছে? না, গোটা পূর্ব দক্ষিণ দিক জুড়ে তো আফগান গোষ্ঠীটা পাহারা দিয়ে বসে আছে, আর পেশোয়ারে তো এখন আছে শিখরা। সেদিক দিয়ে একটা অচেনা জন্তু পর্যন্ত যাতায়াত করতে পারবে না। রইল বাকি উত্তর, ওর কথা বাদ দিন। হিন্দুকুশ পাহাড় পেরিয়ে আফগানিস্তানে ঢোকা মানে মৃত্যুকে আলিঙ্গন করা। পশ্চিম দিকের সীমান্ত ঘিরে বসে আছে রুশ সেনারা। শুনেছি তারা কোনো অচেনা ঘোড়সাওয়ার দেখলেও বন্দি করে খুন করছে তাদের। তবে হ্যাঁ, আফগানে ঢুকবার 2টো গুপ্ত সুড়ঙ্গ পথ আছে বলেও আমি জানি, আর সেই পথ দিয়েই আমির দোস্ত মোহাম্মদ অন্য দেশে যাতায়াত করে নিজের সুরক্ষার জন্য। কিন্তু সেই গুপ্ত সুড়ঙ্গ পথ 2টো যে কোথায় আছে তা মোহাম্মদের খাস লোক ছাড়া কেউই জানে না, আমিও জানি না। ঠিক আছে, বাইরে গিয়ে অপেক্ষা করো, তোমাকে ডেকে পাঠানো হবে। জাকিব ঘর থেকে বেরিয়ে খোলা বারান্দায় উপস্থিত হল। একটা বড় থামের গায়ে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলো। ওদিকে তখন অকল্যান্ডের কপালে ভাঁজ। অফিসার ম্যাকনাকটন, so you were talking about those 3 and you think they can really win the war for us? স্যার, চিন্তা করবেন না, আমি কাজটার জন্য ঠিক লোকদেরই বেছে রেখেছি। আপনার মনে নেই 1 বছর আগে আপনি বক্তৃতা দেওয়ার সময় 3 জন বিপ্লবী আপনার ওপর হামলা করেছিল? সেই 3 জনকেই বেছেছি। কি? আর ইউ সিরিয়াস? ইয়েস স্যার, একবার ভেবে দেখুন, সেবার বক্তৃতা স্থলে 50 জন পাহারাদার ছিল, 30 জন অফিসার, মোট 100 জন পুলিশ ছিল। কিন্তু এতজনের নজর পেরিয়ে, এত টাইট সিকিউরিটি ফাঁকি দিয়ে ওই 3 জন আপনার কাছে পৌঁছে গেছিল। ওদের 3 জনের মধ্যে যে মেইন লিডার, তার নাম অনর্থ দাস। লোকটা বিশ্বের সব ভাষা জানে, প্রায় সব অস্ত্র চালনার বিদ্যা তার জানা। লোকটা শব্দভেদীও, শুধু শব্দ শুনেই ঠিক নিশানায় গুলি ছুঁড়তে পারে। লোকটার বুদ্ধিও প্রখর, ওকে আমাদের দরকার। দ্বিতীয় ব্যক্তির নাম মানিক সাউ। লোকটার বিশেষত্ব হলো লোকটা একবার দেখে যে কোনো মানুষের হাতের লেখা হুবহু নকল করতে পারে। ওর ওই গুণটা আমাদের খুব কাজে লাগবে স্যার। আর তৃতীয়টার নাম বিষ্ণু মাহাতো। তার বিশেষত্ব, সে দারুণ ছদ্মবেশ ধরতে পারে, এমনকি কারো গলা একবার শুনে মুহূর্তে তার আওয়াজ হুবহু নকল করতে পারে। তাই স্যার, আমার মনে হয় কাজটা পারলে ওই 3 জনই পারবে। হোয়াট? শেষে কিনা নেটিভ বাঙালিদের উপর ভরসা করতে হবে? কিছু মনে না করলে একটা কথা বলবো স্যার। বাঙালি জাতটাকে আমরা যতই অবহেলা করি, ওদের প্রতিভাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। এই 3 জনকে এখন তাচ্ছিল্য না করে এদের দিয়ে কাজটা করিয়ে নেওয়াটাই আমার উত্তম বলে মনে হয়। বেশ, আপনাদের সবার যদি তাই মনে হয় তবে তাই হোক। আফগান দখলই এখন আমাদের মূল লক্ষ্য। তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। তা ওই 3 জন এখন কোথায়? আপনাকে আক্রমণ করে পালাবার সময় ওরা ধরা পড়েছিল। বছরখানেক হলো 3 জন জেলেই আছে।
তাদের কি এখানে আনবার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ স্যার, লোক গেছে ওদের আনতে, কিছুক্ষণেই ওরা এসে পড়বে। বেশ, তবে ওই 3 জন স্বাধীনতা সংগ্রামীকে রাজি করানো মুশকিল হবে। এই অসভ্য সংগ্রামীগুলো বড্ড জেদি। চিন্তা নেই স্যার, সব ব্যবস্থা করা আছে, রাজি ওরা হবেই। জেলের কয়েদখানার দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়েছে অনর্থ দাস। ওর বয়স প্রায় 27। সুস্থ সবল লম্বা দেহটা এই 1 বছরে পুলিশের অত্যাচার আর নানা অখাদ্য কুখাদ্য খেয়ে শুকিয়ে শীর্ণ হয়ে গেছে। গৌরবর্ণ সুশ্রী মুখ একরাশ দাড়িগোফে প্রায় ঢেকেই গিয়েছে। উজ্জ্বল দীপ্ত নেত্র দুখানির তলায় কালশিটে পড়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। শরীরের নানা জায়গায় ক্ষতস্থান আর মারের দাগ। বাইরের আলো বহু দিন চোখে পড়েনি। বাড়িতে বৃদ্ধ বাবা মা, সদ্য বিবাহিতা স্ত্রী, তারা কেমন আছে কে জানে? আদৌ এই ইংরেজগুলো তাদের বাঁচিয়ে রেখেছে? 1 বছর এই অন্ধকার কারাগারে বাস। রোজই চলে তার ওপর নির্মম অত্যাচার। পুলিশের সেই এক প্রশ্ন, দলের মাথার নাম কি, দলের বাকি সদস্যদের নাম কি? এই 1 বছর অসহনীয় অত্যাচার সহ্য করেও মুখ খোলেনি অনর্থ। তার অপর 2 সঙ্গী মানিক আর বিষ্ণু, তারা কি আদৌ বেঁচে আছে? কোথায় আছে তারা তাও জানে না সে। মাঝে মাঝে অনর্থর মনে হয় জেলেই হয়তো সে প্রাণত্যাগ করবে, নয়তো পুলিশকে সব বলে দেবে। দীর্ঘদিন এই অকথ্য অত্যাচার কি মানুষে সহ্য করতে পারে? কিন্তু যখনই সে হতাশ হয় তখনই মনে পড়ে দলের সর্দারের কথা। আমাদের লড়াই গোটা দেশবাসীর জন্য। ভারত মায়ের বুকে পা দিয়ে চেপে রেখেছে যেই পশুগুলো, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। গোটা দেশের হয়ে লড়াই করছি আমরা। ভারত মা আমাদের বেছে নিয়েছেন, তাই আমাদের সাথে যাই হয়ে যাক আমরা কোনো দিন পিছু হটব না। মৃত্যুকে মাথা পেতে বরণ করব। পুলিশের ভয়ে আমরা কেউ মুখ খুলব না, বরং আমাদের নীরবতায় পুলিশ যেন ভয় পায়। আমরা কখনোই ভুলে যাব না ওই ব্রিটিশ জানোয়ারেরা আমাদের সাথে কি করেছে। দেশ মাতৃকার প্রতি টানই তো তাকে নীরবে এত কিছু সহ্য করাচ্ছে। কিন্তু আর কতদিন ভগবান? সারা জীবন কি এইভাবেই বন্ধ কারাগারে কেটে যাবে? যখন পুলিশে ধরে তখন মাধবী পোয়াতে ছিল। এই 1 বছরে নিশ্চয়ই কোনো সন্তান হয়েছে। কিন্তু কিন্তু যদি কোরা বিদেশিরা মাধবীকে, বাপ মা, পরিবারের কাউকেই না বাঁচিয়ে রাখে, তবে যদি যদি আমার একটা ফুটফুটে মেয়ে হয়, তবে সে মেয়ে কেমন দেখতে হয়েছে? আমার মতো নাকি মাধবীর মতো? স্মৃতি এখন এই অন্ধকারে অনর্থ দাসের বাঁচার একমাত্র আলো। সে গ্রেপ্তার হওয়ার আগে চাইতো তার একটা কন্যা সন্তান হোক। ওপরের অন্ধকারাচ্ছন্ন ছাদের দিকে তাকিয়ে অনর্থ কতদিন ভাবে গ্রামের আম, নারকেল, অশ্বত্থ বটের ছায়ায় ঘেরা তাদের মাটির একচালা ঘরটার কথা। সেখানেই আজীবন মানুষ সে। সেই ঘরখানার কথা খুব মনে পড়ে। পদ্মদিদিদের ঝিলটার কথাও বড় মনে হয় আজ। সেখানে বর্ষায় কি এখনো কই ওঠে? গায়ের বুড়ো বাবার থানে আজও কি মাসের শেষ শনিবারে পুজো হয়? এইসবই ভাবছিল অনর্থ দাস। এমন সময় কারাগারের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন জেলার মনোহর সিংহ। আজ কি করবেন? মারবেন, দাঁত ভাঙবেন, নাকি চামড়া কাটবেন? না, আজ তোকে মারবো না, তো ডাক পড়েছে, চল।
হ্যাঁ, ডাক পড়েছে। কোথায়? সেটা গেলেই জানতে পারবি। কনস্টেবল, এটাকে গাড়িতে তোল। একজন কনস্টেবল ওর হাত পা বেঁধে মুখে একটা কালো কাপড় দিয়ে ঢেকে ওকে গাড়িতে তুলল। গাড়িতে বসতেই অনর্থ বুঝতে পারল ওর পাশে দুজন বসে রয়েছে। অনর্থ স্পর্শ চেনে। পাশে বসা মানুষটার হাত ওর কাঁধে ঠেকছিল। অনর্থর সন্দেহ হয়। সে হাতের অবশিষ্ট দুটি নখ দিয়ে গাড়ির দরজায় দুবার টোকা দিল। সঙ্গে সঙ্গে পাশের লোকটার কাছ থেকে উত্তর এলো, অনর্থ, তুই বেঁচে আছিস? মানিক আর আর বিষ্ণু? ও আমার পাশে বসে আছে। আমরা দুজনে এক সেলে ছিলাম। অনর্থ, আমরা তো ভেবেছিলাম এরা তোকে মেরে ফেলেছে। কুকুরগুলো তোকে তাহলে এখনো বাঁচিয়ে রেখেছে। মুখে কাপড় ঢাকা আছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমারও মুখ ঢাকা। আধ ঘন্টা পর গাড়ি এসে দাঁড়ালো অকল্যান্ডের বাংলোর সামনে। ওদের তিনজনকে নামানো হলো গাড়ি থেকে। হাত পায়ের বাঁধন খুলে মুখের কাপড়টা সরিয়ে দিতেই 1 বছর পর সূর্যের আলো চোখে পড়ে অনর্থর চোখটা কেমন যেন ধাঁধিয়ে গেল। ওর মনে হলো 1000টা মশালের আলো যেন একসঙ্গে চোখে এসে পড়েছে। আলো যখন একটু সয়ে এলো তখন ওরা তিনজনেই আশপাশের মুক্ত পরিবেশ দেখে উৎফুল্ল হয়ে উঠল। তারপর ওদের তিনজনকে নিয়ে আসা হলো সেই গোপন মন্ত্রণা কক্ষে। সামনে অকল্যান্ডকে দেখে চমকে উঠল তিনজনে। কেউ কোনো কথা বলতে পারল না। অকল্যান্ড আসন ছেড়ে তাদের কাছে উঠে এলেন। আরে এসো এসো, 3 মাস্কেটিয়ার্স, এসো এসো এসো। তোমাদেরকে নিশ্চয়ই খুবই কষ্ট দেওয়া হয়েছে তো, তাই না? আমাদের মেরে ফেলুন, কিন্তু আমাদের মুখ থেকে আপনারা একটা কথাও বের করতে পারবেন না। তোমাদের আমরা অত্যাচার করবার জন্য ডাকিনি। তোমাদের কিছু বলতেও হবে না। তোমাদের এত কষ্ট দেওয়ার জন্য উই আর রিয়েলি 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 সরি। তোমাদের মুক্তি দেওয়া হবে, সেই জন্যই তোমাদের এখানে আনা হয়েছে। আর শুধু তাই নয়, তোমাদের সারা জীবনের দায়িত্বও নেওয়া হবে। ইয়েস, তোমাদের তিনজনকে ভালো বাড়ি দেওয়া হবে। তোমরা যে দেশে যেখানে থাকতে চাও সরকার তার ব্যবস্থা করবে। শুধু তোমাদের আমাদের জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কাজ আপনাদের হয়ে? কখনোই না। মরে গেলেও আপনাদের হয়ে কোনো কাজ করব না। আমরা ভারত মাতার সন্তান, আমাদেরকে লোভ দেখিয়ে কোনো লাভ নেই। বেশ, তোমরা তাহলে আমাদের কাজ করবে না, ঠিক আছে। তোমাদের আমি খুন করব না, বাট ওদের ঘরে নিয়ে এসো। একজন ভারতীয় অফিসার ঘরে ঢুকল। তার পেছন পেছন ঘরে ঢুকল অনর্থর স্ত্রী মাধবী। তার কোলে একটা 6 মাসের কন্যা সন্তান। তারপর একে একে ঢুকল মানিক আর বিষ্ণুর স্ত্রী। তোমরা নিজেদের প্রাণের পরোয়া করো না তা জানি, কিন্তু তোমাদের ওয়াইফদের প্রাণ তো তোমাদের কাছে ম্যাটার করে। হ্যাঁ, দেখো, যদি আমাদের কথা মতো কাজ করে দাও তাহলে বাড়ি পাবে, সারা জীবন বসে খেতে পারবে, মুক্তি পাবে, আর যা চাও সব পাবে। আপনাদের হয়ে নয়, আপনাদের বিরুদ্ধে কাজ করাটাই আমাদের ধর্ম। আপনাদের দেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা দমব না। আমাদের খুন করলে আরো লোক আছে। আপনাদের এই দেশ ছাড়তেই হবে, ছাড়তেই হবে। তাহলে তোমাদের চোখের সামনে তোমাদের ওয়াইফদের আমরা সবাই মিলে ভোগ করব। তারপর ওদের ওই অবস্থায় বড় রাস্তায় বেঁধে রাখবো। সবাই ওদের দেখবে। আর এই বাচ্চা মেয়েটা, এটা নিশ্চয়ই তোমার অনর্থ, তোমার ডটার। তোমার লিটল ডটারকে আমি অন্য দেশে পাচার করে দেব। বড় হলে ওকে 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 প্রস্টিটিউট করে দেওয়া হবে, প্রত্যেক দিন কারোর না কারোর বিছানায়। অনর্থ প্রচন্ড আক্রোশে লাফিয়ে গেল অকল্যান্ডের দিকে, কিন্তু ঘরে থাকা ভারতীয় অফিসাররা তাকে ধরে ফেলল। তার মুখে একটা ঘুষি মেরে ফেলে দিল মাটিতে। কাম অন, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট অনর্থ দাস। নাও চয়েস তোমাদের। একদিকে অগাধ সুখ,
আরেকদিকে এদের সম্মান। 3 মিনিট টাইম দিলাম, ভেবে বলো। ওদের মনের যে এখন কি করুণ অবস্থা তা কেবল ঈশ্বরই জানেন। 1 বছর পর স্ত্রীদের মুখ দেখছে তারা, অথচ এই পরিস্থিতি সুখকর নয়। অনর্থ এই প্রথম সন্তানের মুখ দেখেছে, কিন্তু সে তার মেয়েকে কোলে নিতে পারছে না। সন্তানের মাথায় স্নেহের হাত রাখতে পারছে না, মাটিতে পড়ে ফুঁসছে। 3 মিনিট হয়ে গেল, সারা ঘর নিস্তব্ধ। 3 minutes over. সাইলেন্স। এর অর্থ তোমরা কেউ কাজটা করবে না, রাইট? অল রাইট দেন। অকল্যান্ড বিষ্ণুর স্ত্রীর কাছে গিয়ে তার আঁচল ধরে টান দিলেন। না 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 না, এটা করবেন না, এটা করবেন না। বিষ্ণুর স্ত্রী করজোড়ে আর্তনাদ করে উঠল। আমরা করব, আপনাদের কাজ করব, আমরা করব। দ্যাটস গুড, দ্যাটস গুড। প্রথমে যদি তুমি রাজি হয়ে যেতে তাহলে এই কাজটা আমায় করতে হতো না। তা তোমরা 3 জনেই রাজি তো? একসাথে মত দাও। 3 জনেই অকল্যান্ডের প্রস্তাবে রাজি হলো। আমরা আপনার প্রস্তাবে রাজি। অকল্যান্ড নিজের আসনে গিয়ে বসলেন। শোনো, তবে তোমাদের যেতে হবে আফগানিস্তান। সেখানে গিয়ে কি করতে হবে তা বলা হবে তোমাদের। তোমাদের ফিরতে কয়েক মাস সময় লেগে যাবে। ততদিন তোমাদের ওয়াইফরা এই বাড়িতেই থাকবে, চিন্তা নেই। ওদের গায়ে কেউ হাত দেবে না, ওদের রানীর মতো যত্নে রাখা হবে। দ্যাটস মাই প্রমিস। তোমরা কাজ করে ফিরে এলে ওদের ছেড়ে দেওয়া হবে, তারপর তোমরা যা চাইবে তাই পাবে। ফর নাও অফিসার, এদের ওয়াইফদের 3 তলায় নিয়ে যাও, 3টে ভালো ঘরে থাকবার ব্যবস্থা করে দাও। এদের যেন কোনো অসুবিধে না হয় সেটা দেখার দায়িত্ব তোমার। 3টে ভালো লেডি নার্স, লেডি কুক, লেডি সার্ভেন্টের ব্যবস্থা করে দাও। যাও, এদের নিয়ে যাও। অ্যান্ড ইউ, জাকিবকে ডেকে পাঠাও। ভারতীয় অফিসারটি ওদের 3 জনের স্ত্রীদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর জাকিব ঘরে এসে ঢুকল। জাকিব, এরাই সেই 3 জন লোক, এরাই করবে কাজটা। মিস্টার আলেকজান্ডার বার্নস, আপনি প্ল্যানটা এদের সবাইকে বুঝিয়ে দিন। আমাদের পরিকল্পনাটা সবাই মন দিয়ে শুনুন। যতদিন দোস্ত মোহাম্মদ সিংহাসনে বসে আছে ততদিন আমরা আফগান দখল নিতে পারবো না। মোহাম্মদকে সিংহাসন থেকে আগে উচ্ছেদ করতে হবে। তার জন্য এই 3 জনকে মুসলিম সাজিয়ে পাঠানো হবে আফগানে। জাকিব, তুমি এদের নিয়ে যাবে কাবুলে দোস্ত মোহাম্মদের কাছে। তোমার সাথে গেলে এদের কেউ আটকাবে না। তুমি মোহাম্মদের কাছে গিয়ে বলবে এই 3 জন ভারতীয় তোমার চেনা বন্ধু। আরও বলবে এরা 3 জনে ভারতীয় সেনা দলে ছিল একসময়, কিন্তু এখন ব্রিটিশদের অত্যাচারে পালিয়ে এসেছে ও আফগানের সেনায় যোগ দিতে চায়। মোহাম্মদ তোমার কথা বিশ্বাস করবে। তাছাড়া ব্রিটিশদের এই 3 জন ঘৃণা করে। এটা বললে মোহাম্মদ খুশিই হবে। এদের 3 জনকে মোহাম্মদের সেনায় ঢুকিয়ে তুমি ফিরে আসতে পারো। তোমার কাজ তখন শেষ। তারপর তোমাদের 3 জনের কাজ শুরু। কি করতে হবে মন দিয়ে শোনো। তোমরা মোহাম্মদের সেনায় ঢুকে মোহাম্মদের বিশ্বাস অর্জন করবে। মোহাম্মদের সামরিক বাহিনীর সব গোপন তথ্য জোগাড় করবে। সৈন্যশালার সব খবর নেবে। কোথায়, কোন দুর্গে মোহাম্মদের কত সৈন্য আছে তাও জানবে। সেখানে সুজা সাহাদুর রানী নামে এক মোহাম্মদ বিরোধী গোষ্ঠী নেতা আছে। সে চায় মোহাম্মদকে সরিয়ে নিজে সিংহাসনে বসতে। তাকে তোমরা খুঁজে বের করবে। তাকে চেনার উপায়, তার ঘাড়ে একটা ঈগলের উল্কি আছে। আমরা একটা পত্র দেব, তা তোমরা দুর্রানীর কাছে পৌঁছে দেবে। জাকিবের কথা অনুযায়ী আফগানিস্তানের কোথাও 2টো গুপ্ত সুড়ঙ্গ পথ আছে, যেখান থেকে অন্য দেশে যাতায়াত করা যায়। সেই গুপ্ত সুড়ঙ্গের মধ্যে একটা বা 2টোই তোমরা খুঁজে বের করবে। তারপর কোনোভাবে সেনার চোখ এড়িয়ে তোমরা ফিরে আসবে ভারতে। এই তোমাদের কাজ। মনে রাখবে, তোমাদের কাছে সময় মাত্র কিন্তু 2 মাস। যা করার এর মধ্যেই কিন্তু করা যায়। ততদিনে মোহাম্মদ যেন কোনোভাবেই রুশদের সাহায্য না পায় সেটা আমরা দেখছি। সবাই বুঝতে পেরেছে নিশ্চয়ই?
কিন্তু এতে জীবনের ঝুঁকি অনেকটা। ধরা পড়লে তো আর বাঁচার সম্ভাবনা নেই। কেন? তোমরা তো মরবার জন্য প্রস্তুত ছিলে, তোমাদের তো জীবনের ভাবনা নেই। সেটা দেশের জন্য। আপনাদের মতো ষড়যন্ত্রকারীদের জন্য প্রাণ কেন, এক বিন্দু ঘাম পর্যন্ত ছড়ানোর কোনো ইচ্ছা নেই। Well, you do not have any choice, Mr. Das. স্যার, আপনারা আমাকে দিয়ে যা করাচ্ছেন তাতে সারা জীবনের মতো আফগানিস্তানে যাওয়ার পথ আমার বন্ধ হয়ে যাবে। মোহাম্মদ ধরতে পারলে আমাকে কেটে ওর প্রাসাদেই পুঁতে দেবে, কিন্তু কাজটা না করলে আপনারাও আমাকে বাঁচতে দেবেন না। তাই আমি রাজি, শুধু কথা মতো সমস্ত পুরস্কার যেন আমি পাই। এবার কবে রওনা দিতে হবে বলুন? এখনই নয়, 6 দিন পর। ততদিনে এই 3 জন সুস্থ হয়ে উঠবে। এরা 1 বছর জেলের মার খেয়ে দুর্বল হয়ে পড়েছে। তোমরা 3 জন শোনো, 6 দিন তোমরা এই বাড়িতেই থাকবে নিজেদের ওয়াইফদের সাথে। 3 জন নার্স আসছে, তারা তোমাদের ট্রিটমেন্ট করবে। 6 দিনে সুস্থ হয়ে ওঠো। এই 6 দিন তোমরা স্বাধীন, বাইরে কোথাও যেতে চাইলেই যেতে পারো। নাও ইউ বয়েজ আর হ্যাপি। কিন্তু হ্যাঁ, তোমাদের ওয়াইফরা এখান থেকে বার হতে পারবে না। 6 দিন পর তোমরা জাকিবের সাথে রওনা হবে। শোনো জাকিব, পাঞ্জাব পর্যন্ত তোমাদের গাড়ি করে ছেড়ে দেওয়া হবে। তারপর পাঞ্জাব থেকে কাবুলের পথ তোমাদের ঘোড়ায় চড়ে যেতে হবে। পথের খাবার, জল, পোশাক সব দেওয়া হবে। সেই সাথে তোমাদের একটি করে সোড, শটগান আর একটি ছোট কামান দেওয়া হবে। চিন্তা নেই, কামানটা ঘোড়ার পিঠেই তোমরা নিয়ে যেতে পারবে। জাকিব সালাম ঠুকে চলে গেল। অনর্থ, মানিক আর বিষ্ণুকে নিয়ে যাওয়া হলো 3 তলায়, যেখানে ওদের স্ত্রীরা ছিল। এতদিন পর স্ত্রীদের কাছে পেয়ে 3 জনেই আবেগে ডুবে গেল। ওদিকে নিচে কিছুক্ষণ পর গোপন মন্ত্রণা সভাও ভেঙে গেল। 2 দিন পর অনর্থ মেয়ের জন্য পুজো দেবার নাম করে লুকিয়ে গেল তার গুরুমশাইয়ের সাথে দেখা করতে। গুরুমশাইকে সে সবটা খুলে বলল। তারপর গুরু শিষ্যতে এক দীর্ঘ গোপন আলোচনা হল। 26শে জুলাই 1838, গভীর রাত। বৃষ্টি বহুদিন হয়নি। আশেপাশে যে কয়েক ভাগ ঘাস জমি রয়েছে তাপদাহে তাও জ্বলে প্রান্তর একেবারে মরুভূমির ন্যায় হয়ে গেছে। আমুদরিয়া, কাবুল এসব প্রবল খরস্রোতা নদীর বেহাল দশা। একটা লোক একটা কালো কাপড় মুখে জড়িয়ে ঘর থেকে বেরোলো। এই নিবিড় নিকষ কালো রাতে পাহাড় পেরিয়ে 22 মাইল যাওয়া মুখের কথা নয়। সে দেখল আশেপাশের বাড়িগুলির সব আলো নিভে গিয়েছে। কেবল 6 নম্বর বাড়িটার বাইরে ইটের পাঁচিলের ওপর 2টো লণ্ঠন জ্বলছে টিমটিম করে। বাড়ির বাইরে কাঠবাদাম গাছের সাথে তার প্রিয় ঘোড়াটা বাঁধা। সে ঘোড়ার বাঁধনটা খুলে তার মুখের লাগামটা পরিয়ে দিল। সামান্য শব্দ করে উঠল ঘোড়াটা। লোকটা আতঙ্কিত দৃষ্টিতে আশেপাশে তাকালো। না, কেউ জাগেনি। সে ঘোড়ার কপালে একবার হাত বুলিয়ে উঠে পড়ল তার পিঠে। ধীরে ধীরে পাঁচিল পেরিয়ে বেগ বাড়ালো। কিছুক্ষণ পর বসতি শেষ হয়ে শুরু হলো একটা উন্মুক্ত প্রান্তর। ঘোড়াটার বোধহয় খিদে পেয়েছিল। সে দাঁড়িয়ে ঘাস খেতে লাগলো। লোকটা পা দিয়ে ঘোড়ার পেটে আঘাত করতেই ঘোড়াটা একবার প্রবল ডেকে সজোরে ছুটতে শুরু করলো। ক্রমে 3টে গ্রাম পেরোলো। একটা ছোট্ট নদীর ধারাও পেরোলো। রাত তখন প্রায় 2টো। আকাশে কেবল এক ফালি চাঁদ অবশিষ্ট রয়েছে। লোকটা এসে দাঁড়ালো পাহাড়ের ধাপের কাছে। এই ধাপটা তাকে ডিঙিয়ে যেতে হবে। ঘোড়ায় বসেই সে অল্প আহার সেরে নিল। আহার আনতে পুনরায় ঘোড়া ছোটালো। রাত পেরিয়ে ভোরের সূচনা হচ্ছে তখন। তবুও ভালো করে আলো ফুটতে শুরু করেনি। লোকটা একটা দুর্গের কাছে এসে ঘোড়া থামালো। একটা গাছে ঘোড়াটাকে বেঁধে
হেঁটে এলো দুর্গের কাছে। দুর্গের আশেপাশে কিছু বাড়ি রয়েছে, সেগুলোর দিকেই এগিয়ে গেল সে। একটা দোতলা বাড়ির দরজায় এসে 3 বার সাংকেতিক টোকা দিল। খানিকক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলল। মেয়েটি যুবতী এবং সুন্দরী। সে লোকটাকে সামনে দেখেই তাকে আলিঙ্গন করল। তারপর তার হাত ধরে নিয়ে গেল বাড়ির অন্দরমহলে। সিঁড়ি বেয়ে দোতলার একটা ঘরে নিয়ে গেল তাকে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরের মধ্যে একটাই লণ্ঠন টিমটিম করে জ্বলছে। তারা দুজনে বিছানায় বসে মৃদু স্বরে কথাবার্তা বলতে লাগল। কিছুক্ষণ পর লোকটা বিছানা ছেড়ে উঠে তার পোশাকের ভেতর থেকে একটা শিশি বের করল। তারপর ছিপিটা খুলে ভেতরের তরলটা ছুঁড়ে দিল যুবতীর মুখে। কিছুক্ষণের মধ্যেই যুবতী জ্ঞান শূন্য হল। তখন লোকটা তার আলখাল্লার ভেতর থেকে একটা ছুরি বের করল। কোনো দিকে না তাকিয়ে অভ্যস্ত হাতে যুবতীর গলায় বসিয়ে দিল সেটা। তারপর যুবতীর সারা দেহে বারংবার নৃশংসভাবে ছুরির কোপ বসিয়ে চলল। তার কিছুক্ষণ পর ছুরি হাতে নিচে নেমে এলো সে। নিচের প্রতিটি ঘরে ঢুকে তার অভিপ্রেত কাজ সে সম্পন্ন করল। তারপর বাড়ি থেকে বেরিয়ে সন্তর্পণে ফিরে এলো ঘোড়ার কাছে। ভোরের আলো ফুটেছে। সে ঘোড়া ছুটিয়ে রওনা দিল নিজের গ্রামের উদ্দেশ্যে। প্রত্যুষেই দোস্ত মোহাম্মদের সভাকক্ষে বসেছে খাস সভা। সেখানে উপস্থিত রয়েছেন রাজা দোস্ত মোহাম্মদ খান, ওনার জ্যেষ্ঠ পুত্র ওয়াজির আকবর খান, মহামন্ত্রী মাহিরুম শাহ, যুদ্ধমন্ত্রী ফারুকদুল আজিম এবং সেনাপতি মকবুল এবং 2 জন সেনাধ্যক্ষ। দোস্ত মোহাম্মদ উরুতে হাত বোলাতে বোলাতে বললেন, একজন অজ্ঞাত আততায়ী একের পর এক পরিবারকে নৃশংসভাবে খুন করে চলেছে কিভাবে? ক্ষমা করবেন মহিম, কিন্তু খুনি আসে গোপনে। আমাদের সব পাহারাই ব্যর্থ হচ্ছে। বারবার সে আমাদের চোখ এড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে তার কাজ সম্পন্ন করে যাচ্ছে। কিন্তু মহিম, সেই ব্যক্তিকে তা না জানলে আমরা তাকে কাবু করব কি করে? মানুষ তো ওই খুনির ভয়ে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। কেউ তো রাতে বাড়ি থেকে বেরোতেই চাইছে না। কাবুল ও আশেপাশের অঞ্চলে আরও কড়া পাহারা বসাবো। সেই ব্যক্তিকে খুঁজে বের করে আমাদের শাস্তি দিতেই হবে। বেশ। জি হুজুর। রুশের কাছ থেকে আরো বিষ চাই, ভালো বন্দুক, গোলা বারুদ, তোপ এসবও চাই। এবার পেশোয়ার থেকে খালি হাতে ফেরা যাবে না। আচ্ছা মহামন্ত্রী, রুশ সেনার প্রধান আর আমার বৈঠকের সব ব্যবস্থা প্রস্তুত হয়েছে কি? মন্ত্রী মাহিরুম শাহ বেঁটে খাটু চেহারার মানুষ, বয়স 60, মুখের চামড়া সামান্য কুঁচকেছে। মুখের সাদা দাড়িগুলো বুক পর্যন্ত এসে ঠেকেছে। সব ব্যবস্থা হয়ে গেছে মকবুল। মনে রাখা দরকার, আমরা এই প্রথম বিদেশি শক্তির থেকে সাহায্য নিচ্ছি। দেশের মানুষ এসব জানলে বিদ্রোহ করবে, তাই খবর যেন সম্পূর্ণ গোপন থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। কেউ জানতে পারবে না। আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। তিন দিন 4 রাত অশ্বচালনার পর 1 আগস্ট ওরা 4 জন বিকেলের দিকে এসে পৌঁছল পেশোয়ারের মূল শহরে। শহরের এই জায়গায় একটা বেশ বড় ধরনের বাজার বসেছে। চলো খানিকক্ষণ একটু বিশ্রাম নেওয়া যাক, কোনো খাবারের দোকান দেখে বসা যাক, কি বলো? সবাই ঘোড়া থেকে নামল। সামনেই একটা খাবারের দোকানে ঢুকলো 4 জন। দোকানের সামনে পাতা লম্বা বেঞ্চিতে বসল ওরা। দোকানের মালিক একগাল হেসে এগিয়ে এলেন। বলুন বাবুরা, কি খাবেন? ভালো ভেড়ার মাংস আছে, রুটি আছে, দই আছে, ফল আছে। কি খাবেন? কাবুলি পোলাও নেই? না বাবু, ওটা দুপুরেই শেষ হয়ে গেছে, আবার সন্ধে চাপানো হবে। বেশ, যা আছে 4 জনের মতো সব একটু একটু করে নিয়ে এসো, পয়সা চিন্তা করো না। দোকানদার মাথা নেড়ে চলে গেল।
কিছুক্ষণ পর চারজনের জন্য রুটি, মাংস, দুধ, পেস্তা বাদাম দিয়ে দই, আঙুর, তরমুজ এইসব নিয়ে আসা হলো। সাকিব, এই এত খাবারের কি দরকার ছিল? হ্যাঁ, পরবর্তী সময়ের জন্য তো একটু বাঁচিয়ে রাখা উচিত। হ্যাঁ, খাও তো। যে কাজে এসেছো তাতে কি কাল পরশুর কোনো নিশ্চয়তা আছে? ভালো করে খেয়ে নাও, রাতে তো আর আহার হবে না, এখনই খেয়ে নাও। ওরা খাচ্ছে এমন সময় দোকানে চারজন বল্লমধারী সৈন্য এসে উপস্থিত। তারা যে হিন্দু তা তাদের বেশভূষা দেখলেই বোঝা যায়। ওদের দেখে তাদের বেশ সন্দেহ হলো। একজন সৈনিক ওদের দিকে এগিয়ে এলো। আপনারা কোন দেশের লোক? ওরা খাওয়া থামালো। এ ওর মুখের দিকে তাকালো একবার। আমরা আফগানি, গত মাসে ভারত গেছিলাম, সেখান থেকেই ফিরছি। ও, তা আপনাদের কাছে বন্দুক কেন? আর আপনাদের ওই ঘোড়াটার পিঠে ওটা কি? একটা ছোট্ট কামান বলে মনে হচ্ছে। আসলে ভারতের একটা বাজারে গোপনে এসব বিক্রি হচ্ছিল, তা বন্দুকগুলোর নকশাগুলো খুব পছন্দ হলো, তাই নিয়ে আসলাম। ওই বাড়িতে সাজিয়ে রাখবো বলে। আর ওই কামানটাও পছন্দ হয়েছিল। আসলে এত ছোট কামান আগে তো কখনো দেখিনি, তাই নিয়ে আসলাম। গ্রামে গিয়ে সবাইকে দেখাবো আর কি। ও, তা আপনাদের কাছে বারুদ, গুলি এসব নেই তো? না না, আমরা তো আর যোদ্ধা নই, আমরা চাষবাস করা মানুষ। বেশ, হ্যাঁ, ভারতে ওরকম ছোট্ট কামান পাওয়া যায় বটে। আমরাও ভারতের লোক। কিছুদিন আগে পেশোয়ার দখল নিয়ে এখানে এসেছি। ভারতই ছোট্ট কামান প্রথম আবিষ্কার করেছিল। আমাদের দেশে প্রতিভার অভাব নেই। যাকে কাছেই আমাদের সেনা শিবির। আপনারা যখন ভারত থেকে আসছেন তখন আপনাদের আজ রাতটা সেখানে কাটানোর নিমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, কিন্তু কাল দুপুরের মধ্যেই আমাদের বাড়ি পৌঁছতে হবে। বুঝতেই তো পারছেন, 1 মাস স্ত্রী সন্তানের মুখ দেখানি। বাড়ির সবাই অপেক্ষাও করছে। সৈনিক ফিরে গিয়ে সামনের একটা বেঞ্চিতে বসে খাবারের অপেক্ষা করতে লাগলো। ওরা আমাদের সন্দেহ করছে, তাই আজ রাতে ওদের সাথে থাকতে বলল, যাতে আমাদের গতিবিধির উপর নজর রাখতে পারে। না, আর এরকম দোকানে টোকানে দাঁড়ালে চলবে না। চলো তাড়াতাড়ি পালাই এখান থেকে। ওরা তাড়াতাড়ি খাবার শেষ করে পয়সা দিয়ে দোকান থেকে বেরোলো। দেরি না করে ঘোড়ায় চেপে উত্তর পূর্ব দিকে এগিয়ে চলল ওরা। রাত যখন গভীর হলো তখন ওরা এসে পৌঁছল জনবসতি থেকে অনেকটা দূরে একটা ফাঁকা প্রান্তরে। সেখানে সর্বত্র হেজেলনাটের ঝাড়। ঝাড় শেষ হয়ে শুরু হয়েছে সীমাহীন তৃণপ্রান্তর। প্রান্তরের ওদিকে একটা স্রোতহীন নদী ধীরে ধীরে বয়ে চলেছে। শাখাটা ঠিক কোন নদীর জাকিবও জানে না। নদীর আদি অন্ত সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। সেই নদীর ওপারে অনেক দূরে কয়েকটা ছোট ছোট টিলা চোখে পড়েছিল তাদের। ওরা চারজন ঘোড়া থেকে নামল। রাত্রিটা এখানেই কাটাতে হবে। এখান থেকে কাবুল প্রায় 160 মাইলের পথ। ভোরের আলো না ফুটলে আফগান সীমান্তে প্রবেশ করা সম্ভব নয়। ওরা চারটে ঘোড়াকে বড় বড় হেজেলনাটের গাছে বেঁধে তাদের লাগাম খুলে দিল। তারপর একটু দূরে ঘাসের জমিতে দুটো বড় বড় তাঁবু খাটালো। তাঁবুর বাইরে বেশ বড় করে আগুন জ্বালল। ঘাস কেটে ব্যবস্থা করল বিছানার। খাওয়া দাওয়ার চিন্তা নেই, তাই ওরা অল্পকালেই ঘুমিয়ে পড়ল। অনর্থ, মানিক, বিষ্ণুর একটা তাঁবু আর জাকিবের একার আর একটা তাঁবু। অনর্থ জেগেছিল। রাতে তার ভালো ঘুম আসে না। ক্লান্তি আসে, শরীর হার মানে। নিদ্রা আঁচল পেতে তার অপেক্ষা করে, তবু তার ঘুম আসে না। কারাগারেও বেশিরভাগ রাত সে জেগেই কাটাত। রাত নামলেই যত রাজ্যের দুশ্চিন্তায় তার মন ভরে ওঠে। তাছাড়া যে ভয়ঙ্কর কাজে তারা নেমেছে তাতে কি নিশ্চিন্তে নিদ্রা দেওয়া সম্ভব? ক্লান্তি জিনিসটাকেও কেমন যেন অপ্রয়োজনীয় মনে হয় আজকাল। একটা সময় সে বিরক্ত হয়ে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। সামনের 5টা হেজেলনাট গাছ পরস্পর দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে।
তারই একটার গায়ে ঠেস দিয়ে বসল সে। চারিদিক অন্ধকার। নদী থেকে মৃদু স্রোতের আওয়াজ ভেসে আসছে। ওপরের আকাশে 7টা তারা কেবল মিটমিট করছে। আধখণ্ড চাঁদটা আলোর মালা নিয়ে যেন ওর দিকেই চেয়ে রয়েছে ফ্যাল ফ্যাল করে। নিস্তব্ধ অসীম প্রান্তর যেন নিজের রঙ্গমঞ্চে বিরতি ডেকে পর্দার গহীন আড়ালে বদ্ধ করেছে নিজেকে। এই জীবনে সত্যি কি কোনো মূল্য আছে? আপনজনদের জন্য কি বা করেছি? ভালো কাজবাজ না করে, বাবা মার শেষ জীবনের সম্বল না হয়ে নেমে পড়লাম বিপ্লবীদের দলে, দেশের সেবায়। এই কাজের জন্য আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু মাধবী তো বাপের ঘর ছেড়ে এসেছিল এক ফোঁটা সুখের আশায়। সে সুখ কি দিতে পেরেছি তাকে? অন্তঃসত্ত্বা হয়ে একাই সামলেছে নিজেকে। বিয়ের পর থেকেই লড়ে গেছে একাই। মেয়ের জন্যই বা কি করেছি? ভবিষ্যতেও বা কি করতে পারবো? এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো? আমার মতো মানুষ কি বা হওয়ার যোগ্য? সর্দার একটা কাজ দিয়েছিল ভরসা করে, তাতেও ব্যর্থ হয়ে জেলে পুড়ছি। ভগবান, হে ভগবান, বাস্তব কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর। এইসব ভাবতে ভাবতে সে খুব ক্ষীণভাবে বুঝতে পারল পেছনের ঝোপে একটা যেন অস্বাভাবিকতা ফুটে উঠছে। কিসের যেন একটা শব্দ হলো। সে পেছনে তাকালো, কিন্তু কই, আধার ছাড়া আর তো কিছু নেই সেখানে। খানিকক্ষণ পর জাকিব বেরিয়ে এলো তাঁবু থেকে। সেও এসে বসলো অনর্থর পাশের গাছতলায়। যে এই কদিনে আমি লক্ষ্য করেছি তুমি বড় আনমনা। তুমি কি বরাবরই এরকম, নাকি কোনো গোপন কষ্ট? অনর্থ কোনো উত্তর দিল না। বুঝেছি, তুমি হতাশ। যাই হোক, জেগে আছো যখন, তখন একটা আলোচনা সেরে নি। পেশোয়ার পার হয়ে কোন দিক দিয়ে আফগানে ঢুকবে? মানে হিন্দুকুশ পের হয়ে কাবুল নদী ধরে কাবুলে পৌঁছবে, নাকি এখান থেকে সোজা জালালাবাদ, সেখান থেকে কাবুল? তোমার যে পথে সুবিধা মনে হয় সেখান দিয়ে চলো। আমার মনে হয় হিন্দুকুশ পেরিয়ে যাওয়াটা বড় কষ্টসাধ্য হবে। তাছাড়া কিছুদিন পরেই তো বর্ষা নামবে, তখন পাহাড় পেরোনো যুদ্ধেরই সমান। তখন সময়ও বেশি লাগবে। তার থেকে আমরা বরং জালালাবাদে যাই। সেখানে আবার চেনাশোনা অনেক মানুষও আছে। সেখানে একদিন থেকে তারপর কাবুলের উদ্দেশ্যে যাত্রা করব। এতে সময়ও বাঁচবে আর বিপদের আশঙ্কাও কমবে অনেক। বললাম তো, যে পথে তোমার সুবিধা মনে হয় চলো। ঠিক এমন সময় ওরা দুজনেই স্পষ্ট বুঝতে পারল পেছনের ঝোপটা দিয়ে কে যেন ছুটে বেরিয়ে গেল। কে গেল? কোনো জন্তু নাকি? জাকিব, তাঁবুতে চলো। হেঁটে নয়, শুয়ে শুয়ে মাথা তুলে খবরদার দাঁড়াবে না। মানে? যা বলছি তাই করো, জলদি। ওরা শুয়ে শুয়ে হাত আর পায়ের বলে শরীর টেনে চলল তাঁবুর দিকে। জাকিবের কোনোই ছড়ে গেল কিছুটা। তাঁবুতে ঢুকেই অনর্থ জাগিয়ে তুলল মানিক আর বিষ্ণুকে। কি হয়েছে? এত রাতে তুললি কেন? আজকের মতো আর ঘুমোতে হবে না। আচ্ছা, আমাদের কাছে 4 পিপে মাটির তেল আছে না? 2 পিপে নিয়ে বাইরে চলো। কেন, কি হয়েছে? হঠাৎ মাটির তেলে কি হবে? অনর্থ কোনো উত্তর দিল না। ওরা 4 জনে আবার তেমনই নিঃশব্দে শুয়ে শুয়ে কচ্ছপের মতো তাঁবু থেকে বেরিয়ে গেল সেই 5টা গাছের সারির কাছে। এই 5টা গাছে মাটির তেল ছড়িয়ে দে ভালো করে। কেউ বুঝল না অনর্থর মতলবটা কি, ও কি করতে চাইছে। তবু অনর্থ দলপতি, তাই ওরা বিনা বাক্য ব্যয়ে গাছগুলোর নিচ থেকে মাঝ বরাবর মাটিতে তেল ছড়িয়ে দিল। তারপর সেভাবেই ফিরে এলো তাঁবুতে। অনর্থ জাকিবকে নিজের তাঁবুতে যেতে বারণ করল। ওরা 4 জন তাঁবুর পশ্চিম দিকের কোণে গুটিসুটি মেরে বসে রইল। 1 ঘন্টা কাটল, কোথাও কোনো শব্দ নেই। সবার মনে একটা চাপা উত্তেজনা। ঠিক এমন সময় তাঁবুর ওপরের কাপড় ভেদ করে একটা তীর এসে মানিকের পায়ের কাছে মাটিতে বিঁধল। সবাই বিহ্বল হয়ে তীরটার দিকে তাকিয়ে রয়েছে। তারপরেই আরেকটা তীর এসে বিঁধল ওদের বিছানার ওপর। তারপরই কোত্থেকে যেন শুরু হলো তীরের বর্ষণ।
শয়ে শয়ে তীর তাঁবুর কাপড় ভেদ করে আসতে লাগলো। সেই সঙ্গে শুরু হলো বহু মানুষের উল্লাস। ওরা প্রত্যেকে এই অপ্রত্যাশিত ঘটনায় আশ্চর্য হয়ে গেছে। তাঁবুর পেছনে কিছুটা ফাঁক রাখা হয়েছিল, যাতে বিপদে সেই ফাঁক দিয়ে পালানো যায়। অনর্থর নির্দেশে ওরা সবাই সেটা দিয়ে বেরিয়ে এলো তাঁবুর পেছনে। খানিকক্ষণ পর তীরের বর্ষণ থেমে গেল। তারপর বিকট শব্দ করে চলল একটা গুলি। ঠিক সেই সময় অনর্থ ছুটে এলো তাঁবুর সামনে। আগুনের কুণ্ড তখনও জ্বলছিল। অনর্থ সেখান থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়ে দিল সামনের সেই 5টা গাছের দিকে। মুহূর্তে তেলে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠল 5টা গাছ। আর সেই সঙ্গে শোনা গেল মনুষ্য কণ্ঠের আর্তনাদ। জাকির, মানিক, বিষ্ণু দৌড়ে এসে দেখল 5টা হেজেলনাট গাছের ডালে বসে রয়েছে প্রায় 16 জন লোক। কারোর হাতে তীরধনুক, কারোর হাতে বন্দুক। আগুন ক্রমে গাছের ডাল পর্যন্ত পৌঁছে গেল। 40 মিনিটের মধ্যে 5টা গাছ আর 16 জনের দেহ পুড়ে ছাই হয়ে গেল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এতজন লোক আমাদের উপর নজর রাখছিল, এতজন আমাদের উপর আক্রমণ করতে এসেছিল। তার মানে ঝোপের আড়ালে এরাই লুকিয়েছিল। হ্যাঁ। তুমি বুঝলে কি করে? মানুষের ধৈর্যের একটা সীমা আছে। সিংহ যেমন ঘন্টার পর ঘন্টা শিকারের উপর দৃষ্টি রেখে বসে থাকতে পারে, মানুষ তা পারে না। এরা আমাদের পিছু নিয়ে এখানে এসেছিল। ওবেলায় যে সৈনিকরা আমাদের খাবারের দোকানে দেখেছিল, এটা তাদেরই দল। ওরা আমাদের সাথে বন্দুক, কামান দেখে আমাদের সন্দেহ করেছিল যে আমরা পেশোয়ারে এসেছি কোনো অভিযান দিতে, তাই আমাদের পেছন পেছন ধাওয়া করেছিল। এখন আমরা এখানে আসার পর থেকেই ওরা ওই ঝোপের আড়াল থেকে আমাদের নজর রেখেছিল, সুযোগ খুঁজছিল, কিন্তু শেষটায় ও তলা হয়ে পড়ে। মানুষের ধৈর্য দিন দিন বড় কমছে। কিন্তু কি করে বুঝলে ওরা এই 5টা গাছের উপর উঠেই আক্রমণ করবে? এই 5টা গাছই আমাদের তাঁবুর সব থেকে কাছে। মাটিতে বসে তাক করার থেকে গাছে উঠে ওপর থেকে তাক করা সহজ। তাছাড়া ওপর থেকে চাঁদের আলো আরো ভালোভাবে বোঝা যায়, তাই আর কি। ওরে বাস, তোমার তো দেখছি খুব বুদ্ধি। হ্যাঁ, আমার মাথায় এত কিছু আসেনি আর নজরেও পড়েনি। ওর কীর্তি এখনো তুমি কিছুই জানো না জাকিব। যত জানবে তত বুঝবে মানুষটা কোন ছাঁচে তৈরি। এইসব কথা এখন থাক, এখানে থাকাটা সুরক্ষিত নয়। চলো চলো, জালালাবাদের উদ্দেশ্যে এখনই বেরোই। আফগানে ঢুকতে পারলে তবু অনেকটা নিশ্চিন্ত। এদের মৃত্যুর খবর পেলে হয়তো শিখরা আরো খেপে উঠবে। চলো চলো চলো, আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, তাছাড়া একটু পরেই তো ভোর হবে। ঘোড়াগুলোকে ওরা 4 জন নদী থেকে ভালো করে জল খাইয়ে নিল। তারপর লাগাম পরিয়ে সোজা চলল জালালাবাদের উদ্দেশ্যে। এতক্ষণ আপনি শুনছিলেন সায়ন্তন পালের ঐতিহাসিক কাহিনী গুপ্তে আফগান, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। অকল্যান্ডের চরিত্রে দীপঙ্কর, জাকিবের ভূমিকায় শুভদীপ, অনর্থর চরিত্রে ইভান, মোহাম্মদের ভূমিকায় মলয়, মকবুলের চরিত্রে সৌরভ, সৈনিকের ভূমিকায় প্রদীপ্ত, উইলিয়ামের চরিত্রে সুব্রত, সর্দারের ভূমিকায় দীপক, স্ত্রীর চরিত্রে উষসী, রাজিয়ার ভূমিকায় মধুরা, মানিকের চরিত্রে স্নেহাদ্রি, আলেকজান্ডারের ভূমিকায় অরিন্দম, যোদ্ধার চরিত্রে শঙ্কর, বিষ্ণুর ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই উপন্যাসের অন্তিম পর্ব।